স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে এবং এই সাবজেক্টে তোমরা ফুল মার্কস পেতে চাইছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইউনিট 1 অর্থাৎ প্রথম অধ্যায় থেকে দুটি গুরুত্বপূর্ণ 6 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন থাকছে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো, আর দ্বিতীয় প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কে বাস্তববাদী তত্ত্ব আলোচনা করো। এই দুটি প্রশ্নের উত্তর নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব। প্রথমে তোমাদের সংক্ষেপে বিষয়বস্তুটা বলবো, তারপর তোমাদের আমি প্রশ্নের উত্তরগুলো স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করব। তার আগে বলি, আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি এই সাবজেক্টের উপরে ভালো নম্বর পেতে চাও এবং আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পেইড ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো। প্রথম প্রশ্ন যেটা ছিল আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন। দেখো, এখানে দুটো ভাষা আছে, একটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক, আরেকটা হচ্ছে বিবর্তন। দেখো, আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে সেটা প্রথমে আমরা বোঝার আগে আমাদের বোঝা দরকার সম্পর্ক কি। সম্পর্ক হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে বা গোষ্ঠীর মধ্যে, ভালো করে শুনবে, দুই বা ততোধিক ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে সাধারণভাবে সম্পর্ক। ঠিক আছে, এবার এই সম্পর্কের ফলে কি হয়? এই সম্পর্কের ফলে কিছু দেয়া নেওয়া হয়, অর্থাৎ আমাদের যদি পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক থাকে, কি হয় যে তাদের কিছু খাবার রান্না হলে আমাদের পরিবারকে দিয়ে থাকে বা আমাদের পরিবার থেকে তাদের পরিবারকে দিয়ে থাকে, কোনো কিছু দরকার বা প্রয়োজন পড়লে আমরা তাদের সাহায্য করি এবং তারা আমাদের সাহায্য করে। এইভাবে একটি রাজ্য অপর রাজ্যকে সাহায্য করে, এইভাবে একটি দেশ অপর দেশকে সাহায্য করে, এইভাবেই তৈরি হয় আন্তর্জাতিক সম্পর্ক। অর্থাৎ দুই বা ততোধিক দেশ, ভালো করে শুনবে, যে আন্তর্জাতিক সম্পর্ক বলতে বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলির মধ্যে কি পারস্পরিক সম্পর্কের অধ্যয়নকে বোঝায়। আশা করি তোমরা বুঝতে পারছো। তবে এই যে আন্তর্জাতিক সম্পর্কের কনসেপ্ট, যেমন ইতিহাস, ভূগোল, এইগুলো যেমন আছে, অনেক আগে থেকে পড়াশোনা হচ্ছে, ইতিহাস, ভূগোল, সাহিত্য, এগুলো আগে থেকে পড়াশোনা হচ্ছে। কিন্তু এই যে আন্তর্জাতিক সম্পর্কের যে ব্যাপারটা না, এটা কিন্তু 1920 সালের পর থেকে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে একটা স্বতন্ত্র শাস্ত্রের অর্থাৎ একটা স্বতন্ত্র সাবজেক্টের মর্যাদা পেয়েছে এবং তখন থেকেই আলোচনাটা কিন্তু এর ভালোভাবে শুরু হয়েছে। এবারে তোমরা এই নোটসের মধ্যে পাবে 3টে ধারায় এটা বিবর্তন হয়েছে। যে আদর্শবাদী ধারা, সেখানে আদর্শের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তারপরে তোমরা পাবে বাস্তববাদী ধারা, সেখানে ক্ষমতার ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং তারপরে পাবে বিজ্ঞান ভিত্তিক ধারা, এবং সর্বশেষ হচ্ছে আধুনিক প্রবণতা। এবং আরেকটি প্রশ্ন বাস্তববাদের ক্ষেত্রে আগেই বললাম ক্ষমতার উপরে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। এবারে তোমরা এই দুটো প্রশ্নের উত্তর দেখে নাও, আশা করি খুব ভালো করে তোমরা বুঝতে পারবে। আবারও একবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি যে এই সাবজেক্টে যদি ফুল মার্কস পেতে চাও, তাহলে আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা কিন্তু যুক্ত হতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে। চলো আজকে এই দুটি প্রশ্নের উত্তর তোমরা বুঝে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা আছে, আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র স্বাস্থ্য হিসাবে কিভাবে উদ্ভূত হয়েছে তা আলোচনা করো, বা আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা কিভাবে তোমরা গুছিয়ে লিখবে দেখে নাও। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। আন্তর্জাতিক সম্পর্ক বলতে বিভিন্ন রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থাগুলির মধ্যেকার পারস্পরিক সম্পর্ক ও কার্যকলাপের অধ্যয়নকে বোঝায়। যদিও প্রাচীনকাল থেকেই অন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক নিয়ে আলোচনা চলে আসছে, তবুও একটি স্বতন্ত্র সুসংগঠিত পাঠ্য বিষয় বা শাস্ত্র হিসাবে এর জন্ম হয় প্রধানত প্রথম বিশ্বযুদ্ধের পর, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পর বলতে 1914 থেকে 18 পরে। তারপরে পটভূমি, আন্তর্জাতিক সম্পর্কের মূল বিষয়গুলি যেমন যুদ্ধ, শান্তি, কূটনীতি এবং রাষ্ট্রগুলির মধ্যে ক্ষমতার ভারসাম্য বহু প্রাচীন কাল থেকেই আলোচিত হয়েছে। যেমন খ্রিস্টপূর্ব 4th শতকে কৌটিল্যের অর্থশাস্ত্র বা মেকিয়াভেলির লেখায় এর কিছু ধারণা পাওয়া যায়, তবে এগুলি ছিল মূলত
রাষ্ট্রনীতি বা ইতিহাসের অংশ। স্বতন্ত্র কোনো স্বাস্থ্যের কাঠামো এদের ছিল না। 20 শতকের গোড়ার দিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু লেখক আন্তর্জাতিক সমস্যা নিয়ে আগ্রহ দেখালেও তা তখনও পর্যন্ত কেবল বিক্ষিপ্ত আলোচনা ছিল। তারপরে বলা হচ্ছে, দেখো, স্বতন্ত্র বিষয় হিসাবে উত্থান ও বিবর্তন। 1920-র দশক থেকে আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র স্বাস্থ্য হিসাবে দৃঢ় ভিত্তি লাভ করে এবং এর বিবর্তনকে প্রধানত 3টি তাত্ত্বিক ধারায় ভাগ করা যায়। প্রথম হচ্ছে আদর্শবাদী ধারা, এটা হচ্ছে 1920 থেকে 30-এর দশক। প্রথম বিশ্বযুদ্ধের পর এই ধারার জন্ম হয়। এর মূল প্রবক্তাদের মধ্যে অন্যতম ছিলেন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন। এরা বিশ্বাস করতেন যে মানব চরিত্র মূলত সহযোগিতামূলক এবং উপযুক্ত প্রতিষ্ঠান তৈরি করে আন্তর্জাতিক সমস্যাগুলির সমাধান করা সম্ভব। এদের লক্ষ্য ছিল এমন একটি বিশ্ব তৈরি করা যেখানে যুদ্ধ ও নৈরাজ্যের অবসান হবে এবং শান্তি চিরস্থায়ী হবে। জাতিপুঞ্জ গঠনের প্রচেষ্টা এই আদর্শবাদের ফল। তারপরে বলা হচ্ছে, দেখো, বাস্তববাদী ধারা, যেটা 1930 থেকে 50-এর দশক পর্যন্ত। আদর্শবাদের সীমাবদ্ধতা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগমন এই ধারার জন্ম দেয়। E.H. কার এবং হ্যান্স জে মর্গেনথাউয়ের মতো বাস্তববাদীরা মনে করেন যে আন্তর্জাতিক রাজনীতিতে শান্তি, সৌহার্দ্য, এটা নাও লিখতে পারো, শান্তি ও মূল্যবোধের চেয়ে ক্ষমতা অর্জন ও তার সম্প্রসারণের তাগিদই মুখ্য। তাদের মতে রাষ্ট্র হলো প্রধান কর্তা, জাতীয় স্বার্থ রক্ষা করাই হলো রাষ্ট্রের প্রধান লক্ষ্য। আন্তর্জাতিক ক্ষেত্রে ক্ষমতার লড়াইকে এরা স্বাভাবিক বলে মনে করে। এটা বাস্তববাদীদের মত। আদর্শবাদীরা কিন্তু সহযোগিতার কথা বলে, ঠিক আছে, বাস্তববাদীরা কিন্তু ক্ষমতার কথা বলে, তাদের কাছে ক্ষমতাই আসল। আর বিজ্ঞানভিত্তিক ধারায় কি বলা হচ্ছে, বিজ্ঞানভিত্তিক ধারা হচ্ছে 1950-এর দশক থেকে বর্তমান সময় পর্যন্ত। দেখো, বাস্তববাদী চিন্তাভাবনার প্রতিক্রিয়া এবং সামাজিক বৈজ্ঞানিক পদ্ধতির গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় এই ধারার উদ্ভব। স্ট্যানলি হাফম্যানের মতো চিন্তাবিদরা আন্তর্জাতিক সম্পর্ককে আরও বেশি বৈজ্ঞানিক ও বিশ্লেষণধর্মী উপায়ে অধ্যয়নের ওপর জোর দেন। আর এই ধারায় শুধুমাত্র রাষ্ট্র নয়, অরাষ্ট্রীয় কর্তা যেমন বহুজাতিক সংস্থা, আন্তর্জাতিক এনজিও এবং তাদের ভূমিকা বিশ্লেষণের দিকেও মনোযোগ দেওয়া হয়। এবার হচ্ছে আধুনিক প্রবণতা। 60-এর দশকের শেষ ভাগ থেকে আন্তর্জাতিক সম্পর্ক আবারও বহুমুখী হয়েছে। পারস্পরিক নির্ভরশীলতার তত্ত্ব, নয়া উদারনীতির তত্ত্ব, মার্ক্সীয় তত্ত্বের মতো নতুন তাত্ত্বিক ধারণাগুলি সামনে এসেছে। বর্তমানে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যয়নে কেবল নিরাপত্তা বা ক্ষমতা নয়, বরং বিশ্বায়ন, পরিবেশগত সমস্যা, মানবাধিকার, অর্থনীতি এবং প্রযুক্তির মতো বিষয়গুলিও গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। উপসংহার: প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে জন্ম নেওয়া আন্তর্জাতিক সম্পর্ক শাস্ত্রটি সময়ের সাথে সাথে তাত্ত্বিক বিতর্ক ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ক্রমাগত বিকশিত হয়েছে। আজ এটি একটি গতিশীল শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের একটি অবিচ্ছেদ্য অংশ, যা বিশ্বের জটিল সম্পর্ক ও সমস্যাগুলির বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন আজকের ক্লাসে, বাস্তববাদী মতবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে আন্তর্জাতিক সম্পর্কে বাস্তববাদী তত্ত্ব আলোচনা করো। কিভাবে এই প্রশ্নের উত্তরটি এবারে তোমরা লিখবে দেখে নাও। প্রথমেই ভূমিকা। আন্তর্জাতিক সম্পর্ককে বোঝার জন্য বাস্তববাদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব। প্রথম বিশ্বযুদ্ধের পর যে আদর্শবাদী চিন্তা আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতা কথা বলেছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ঠান্ডা লড়াইয়ের তীব্র সংঘাতের সময় সেই আদর্শবাদ ব্যর্থ হয়। এই পরিস্থিতিতে হ্যান্স জে মর্গেনথাউয়ের মতো চিন্তাবিদরা এমন এক তত্ত্ব আনেন যা আন্তর্জাতিক রাজনীতিকে তার আসল রূপ তুলে ধরে, অর্থাৎ ক্ষমতার লড়াইয়ের ক্ষেত্র হিসাবে। এই তত্ত্বের মূল বিষয়গুলি নিচে আলোচনা করা হলো। এখানে বাস্তববাদের মূল বিষয় বা বৈশিষ্ট্য দেখো, 1 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে ক্ষমতা এবং জাতীয় স্বার্থের ওপর জোর। বাস্তববাদীদের মতে আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্রগুলির মধ্যে প্রধান লক্ষ্য হলো জাতীয় স্বার্থ রক্ষা করা এবং তার জন্য ক্ষমতা অর্জন করা। তাদের কাছে ক্ষমতা হলো একটি কেন্দ্রীয় ধারণা। তারা মনে করেন অতীতকাল থেকে শুরু করে বর্তমান
পর্যন্ত সব রাষ্ট্র নিজের স্বার্থ রক্ষার জন্য ক্ষমতা বাড়াতে চেয়েছে এবং এই ক্ষমতা অর্জন ও তার ব্যবহারই হলো আন্তর্জাতিক সম্পর্কের মূল চালিকা শক্তি। এই ক্ষেত্রে কিভাবে স্বার্থ রক্ষা হচ্ছে তার চেয়ে স্বার্থ রক্ষা হচ্ছে কিনা সেটা বড় কথা। তারপর কি বলা হচ্ছে দেখো, রাষ্ট্রই প্রধান কর্তা এবং আন্তর্জাতিক নৈরাজ্য। বাস্তববাদীরা মনে করেন আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রই হলো প্রধান কর্তা, যদিও বহুজাতিক কোম্পানি বা আন্তর্জাতিক সংস্থার মতো অন্যান্য কর্তারাও আছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত ও শক্তি প্রয়োগের অধিকার কেবল রাষ্ট্রেরই থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো কেন্দ্রীয় সার্বভৌম কর্তৃপক্ষ বা বিশ্ব সরকার নেই। এর ফলে আন্তর্জাতিক ব্যবস্থায় এক ধরনের নৈরাজ্য বিরাজ করে, আর এই নৈরাজ্যমূলক পরিবেশে প্রত্যেক রাষ্ট্রকে নিজের নিরাপত্তার ব্যবস্থা নিজেকেই করতে হয়, যা তাদের মধ্যে প্রতিযোগিতা আরও বাড়িয়ে দেয়। তারপরের পয়েন্ট হচ্ছে দেখো, পরের পয়েন্ট হচ্ছে নিরাপত্তা ও সামরিক শক্তির গুরুত্ব। নিরাপত্তা ও সামরিক শক্তির গুরুত্ব এখানে কি বলা হচ্ছে, যেহেতু আন্তর্জাতিক সমাজে কোনো রাষ্ট্রই পুরোপুরি নিরাপদ নয়, তাই যে কোনো রাষ্ট্রের প্রাথমিক লক্ষ্য হলো নিজের অস্তিত্ব রক্ষা করা বা রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা। বাস্তববাদীরা মনে করেন এই নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সামরিক শক্তি বৃদ্ধি করা জরুরি, কারণ অতীতের অভিজ্ঞতায় দেখা যায় যে একটি শক্তিশালী রাষ্ট্রের আক্রমণ থেকেই নিরাপত্তা বিঘ্নিত হয়। তাই সামরিক ক্ষমতা বাড়ালে রাষ্ট্রের নিরাপত্তা বলয় তত বেশি মজবুত হয়। পরের পয়েন্ট, ক্ষমতার ভারসাম্যের অপরিহার্যতা। বাস্তববাদীরা বিশ্বাস করেন আন্তর্জাতিক রাজনীতিতে শান্তি বজায় রাখার জন্য ক্ষমতার ভারসাম্যের নীতি অত্যন্ত জরুরি। যখন কোনো একটি রাষ্ট্র বা রাষ্ট্রজোট অতিরিক্ত শক্তিশালী হয়ে ওঠে এবং অন্য রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে, তখন দুর্বল রাষ্ট্রগুলি মিলে তাদের সম্মিলিত শান্তি বৃদ্ধি করে সেই শক্তির মোকাবিলা করার চেষ্টা করে। এর ফলে কোনো একক রাষ্ট্র আধিপত্য বিস্তার করতে পারে না এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বজায় থাকে। তারপরে বলা হচ্ছে সমালোচনা। দেখো, প্রথমত এটি ক্ষমতাকেই একমাত্র চালিকা শক্তি হিসাবে দেখে, যা মতাদর্শ, অর্থনীতি ও সহযোগিতার গুরুত্বকে উপেক্ষা করে। তারপরে দ্বিতীয়ত বলা হচ্ছে বাস্তববাদ আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতা ও পারস্পরিক নির্ভরশীলতার বিষয়টিকে মানতে চায় না। তৃতীয়ত, ক্ষমতা এবং জাতীয় স্বার্থ এই গুরুত্বপূর্ণ ধারণাগুলির পরিমাপ বা তুলনার কোনো স্পষ্ট মাপকাঠি নেই। তারপরে বহুজাতিক সংস্থা বা আন্তর্জাতিক সংগঠনের মতো অরাষ্ট্রীয় কর্তাদের ভূমিকা একটি গুরুত্ব দেয় না। তারপরে উপসংহারে কি লিখবে দেখো, বাস্তববাদ হলো একটি প্রভাবশালী তত্ত্ব যা আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতার অনিবার্যতা এবং সংঘাতের সম্ভাবনাকে তুলে ধরে। এর সমালোচনা থাকলেও এটি আজও আন্তর্জাতিক সম্পর্কের অধ্যয়নে রাষ্ট্রীয় নিরাপত্তা, জাতীয় স্বার্থ বোঝার জন্য একটি মৌলিক কাঠামো হিসাবে বিবেচিত হয়। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ দুটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।